আসসালামু আলাইকুম। ইংরেজি ভার্সন বাংলা ভার্সন ম্যাথে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পর আমরা চতুর্থ ক্লাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টাইম, ডিস্টেন্স এবং স্পিড রিলেটেড অঙ্ক আমরা বেশ কয়েকটা অঙ্ক করাইছিলাম। 22টার মতো ম্যাথ করা হয়েছে। আজকে আমরা 23 নাম্বার থেকে শুরু করব ধারাবাহিকভাবে। যেহেতু দীর্ঘ সময় পর আরেকটা ভিডিও আপলোড করা হচ্ছে, তো আপনারা আগের যারা ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আরেকবার রিমেম্বার করলে সুবিধা হবে। দেখেন, স্পিড, টাইম এবং ডিস্টেন্স এই অধ্যায়টা আইবিএ, ব্যাংক এগুলোর জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এগুলোতে একটু ডিপ থট থেকে কোশ্চেনগুলো আসে। এই জন্য প্রথমত এই অঙ্কগুলো একটু কঠিন লাগবে। আজকের অঙ্কগুলো মোটামুটি একটু তুলনামূলকভাবে কঠিন হয় অন্যান্য যে পরীক্ষাগুলো আসে বাংলা ভার্সন ওইগুলোর চেয়ে। তো কিভাবে বাংলা ইংলিশ একসাথেই ভালোভাবে সলভ করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল ক্লাসের। দেখেন, প্রবলেম নাম্বার 23, আজকে আমরা 23 থেকে শুরু করব। এর আগে 22টা অঙ্ক শেষ হয়েছে, মানে প্রায় আর 1 থেকে 2টি ক্লাস হলে এই টাইম, স্পিড, ডিস্টেন্সের যে সব অঙ্কগুলোই আমি চেষ্টা করেছি ধারাবাহিকভাবে শেষ করার। 23 নাম্বার প্রবলেমে দেখেন, তো তার আগে আমি একটু রিমেম্বার করে নেই এই অধ্যায়ের যে একটাই ফর্মুলা রয়েছে S = VT। এই ফর্মুলা থেকে আমরা দেখাইছিলাম যে কিভাবে S নির্ণয় করা যায়, কিভাবে V নির্ণয় করা যায়, কিভাবে T নির্ণয় করা যায়, এগুলো নির্ণয় করেছিলাম। আবার এর সাথে একটা বিষয় উপস্থিত রয়েছে যে স্পিডের সাথে অর্থাৎ টাইম টেকেনের যে সম্পর্ক, অর্থাৎ বেগ যার বেশি হবে টাইম তার কম লাগবে, আবার বেগ যার কম হবে তার টাইম তত বেশি লাগবে। এই সম্পর্কগুলো আমরা দেখাইছিলাম। আজকে আমরা রিলেটিভ স্পিড রিলেটেড কিছু অঙ্ক আমরা সলভ করব, দেখানোর চেষ্টা করব। তো দেখুন, প্রবলেম নাম্বার 23, 2 buses start at the same time from দিল্লি টু আগ্রা হুইচ আর 300 কিলোমিটার অ্যাপার্ট। তার মানে দুটা বাস একই সাথে কি করলো, একই সময়ে দিল্লি টু আগ্রার উপস্থিতিতে হুইচ আর 300 কিলোমিটার, দিল্লি টু আগ্রা 300 কিলোমিটার দূরে অবস্থিত, যাত্রা শুরু করলো টুয়ার্ডস ইচ আদার, একে অপরের দিকে। দেখেন, এখানে আমি একটু অধ্যায়টা বলার আগে আমরা একটু রিলেটিভ স্পিড নিয়ে কথা বলতে চাই। কি স্পিড? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড বাংলাতে বলা হয় আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগটা নির্ণয় করা হয় দুইটা বস্তু, অর্থাৎ দুইটা যে কোনো বস্তু, যে কোনো জিনিসের মধ্যে যখন কে দুইজনের চেয়ে গতি বেশি, কার গতি বেশি, এই ক্ষেত্রে বোঝানো হয়। তো এই রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগটা সবসময় মনে রাখবেন দুইটা বস্তুর হয়, একাকী কখনোই রিলেটিভ স্পিড হয় না। সবসময় দুইটা বস্তুর ক্ষেত্রে রিলেটিভ স্পিড এবং আপেক্ষিক বেগ হয়, এবং যতক্ষণ দুটা বস্তু একই সাথে চলবে তখনই শুধুমাত্র এই রিলেটিভ স্পিডটা কার্যকর হয়। যদি একটা বেশি সময় চলে, একটা কম সময় চলে, দুইজন একসাথে যতক্ষণ চলছিল হয় একে অপরের দিকে অথবা অপোজিট সাইড, কিন্তু এখানে মূল প্রশ্নটা হচ্ছে এক সময়, মানে সময়টা একই হতে হবে দুইজনের, তাহলে ওই অতটুকু সময়টাই রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগের ক্ষেত্রে কার্যকর হয়। তাহলে সবসময় কি হবে, দুইটা বস্তু হতে পারে, দুইটা ট্রেন হতে পারে, দুইটা বাস হতে পারে, দুইটা যে কোনো বস্তুর মধ্যে বা যে কোনো কিছুর মধ্যেই আমরা রিলেটিভ স্পিড ব্যবহার করব, একজনের কখনো রিলেটিভ স্পিড হয় না। এখন রিলেটিভ স্পিড কি যোগ করবেন না বিয়োগ করবেন, এটা সবার মাঝে কনফিউজ তৈরি করে, এবং এটা মনে রাখার সবচাইতে প্র্যাকটিক্যাল ওয়ে হচ্ছে যদি আপনি ট্রেনে ট্রাভেল করেন, দেখবেন যে অপোজিট সাইড থেকে যদি দুটা ট্রেন চলে অনেক ফাস্ট হয়, মানে যে গতিটা মনে হচ্ছে আমাদের ট্রেনটা, মানে আপনি যে ট্রেনটাতে চলবেন তার চেয়ে অনেক বেশি স্পিড মনে হবে, তার মানে গতি বা বেগ বৃদ্ধি পায়। তাহলে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে যদি অপর দিক থেকে হয়, অপোজিট সাইড থেকে আসলে প্লাস হবে, কারণ বেগ কি পায়, বৃদ্ধি পায়, এটা প্র্যাকটিক্যালি। আর যখন একই দিকে যাবে তখন দেখবেন যে মোটামুটি একটা আস্তে, অর্থাৎ দ্বিতীয়টাকে একটু আস্তে দেখায়। তার মানে যদি অপোজিট সাইড হয় আর একটা সেম সাইড হয়, সেম সাইড হলে আমরা মাইনাস করব, এই দুটো সহজে মনে রাখতে হবে যে অপোজিট হলে, অর্থাৎ বিপরীত দিক থেকে আসলে এই যে বেগ দুটো, দুইজনের বেগ আমরা যোগ করে দিব। আর যদি একই দিক থেকে যায়, একই দিক থেকে আসে বা একই দিক থেকে যায়, তাহলে আমরা এটা বিয়োগ করব। এই রিলেটিভ স্পিডটা কিন্তু ট্রেনের অঙ্কে, নদী নৌকার অঙ্কে, আবার এই যে গতির অঙ্কে সবগুলোতেই কাজে লাগে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট।
এখন আসুন আমরা এই রিলেটিভ স্পিড দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করব। রিলেটিভ স্পিড অথবা আমরা ইকুয়েশন বেসডও আমরা সলভ করতে পারবো। তাহলে দুইটা বাস, তাহলে এখানে আমরা ধরে নিলাম এই দুইটা বাস, এখানে হচ্ছে দিল্লি আর এটা হচ্ছে আগ্রা। বলেছে যে এরা 300 কিলোমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 300 কিলোমিটার। টুয়ার্ডস ইচ আদার আফটার হোয়াট টাইম উইল দে ক্রস ইচ আদার ইফ দেয়ার স্পিড আর 38 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 37 কিলোমিটার পার আওয়ার। তার মানে আফটার হোয়াট টাইম মানে কত সময় পরে দে ক্রস ইচ আদার মানে তারা পরস্পরকে অতিক্রম করবে। তার মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, যে একটা নির্দিষ্ট সময়ে ডিস্টেন্স কম বেশি হোক কিন্তু কি একে অপরকে ক্রস করবে, ওই সময়টা কত? আফটার হোয়াট টাইম উইল দে ক্রস ইচ আদার ইফ দেয়ার স্পিড মানে একজনের স্পিড 38 আরেকজনের স্পিড হচ্ছে 37। তাহলে আমি এই অঙ্কটা দুই নিয়মে করানোর চেষ্টা করব। দেখেন যেহেতু সময় চেয়েছে তাহলে আমরা ফর্মুলা জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু আমরা এস বাই ভি ইউজ করব। দেখেন এস দেওয়া আছে অর্থাৎ 300 কিলোমিটার দেওয়া আছে, তার মানে এ যাচ্ছে এইদিকে, এ আসছে এইদিকে, তার মানে একটা সময় পর মানে এই টোটাল ডিস্টেন্সই কাভার হবে। তার মানে টোটাল ডিস্টেন্স আছে 300 কিলোমিটার, মানে এই বেগটা লাগবে। তাহলে এখানে আমার আসে রিলেটিভ স্পিডের কথা, যেহেতু দুইজন টুয়ার্ডস একে অপরের দিকে আসছে সেহেতু স্পিডটাকে বিপরীত দিক থেকে আসছে, একই দিকে তো যাচ্ছে না, স্পিডটা কি হবে? রিলেটিভ স্পিড ভিটা যোগ হয়ে যাবে। তার মানে এই যে 38 আর এই 37, 38 প্লাস 37, তার মানে আমরা 75 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। আমার ভিটা জানা ছিল না, এই ভিটা আমরা বের করলাম। তাহলে 75 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে আমি যদি 4 25 তার মানে এটাকে কাটলে 4, তাহলে 4 আওয়ার, তার মানে 4 ঘন্টা পর তারা পরস্পরের সাথে মিলিত হবে। এটা হচ্ছে রিলেটিভ স্পিডের কাজ। এখন এই রিলেটিভ স্পিড ছাড়া আমরা ইকুয়েশন দিয়ে সবচেয়ে সহজ নিয়ম, আমার মনে হয় যে এটার চেয়ে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এইটা। এর আগে আমরা যেটা দেখাবো সেটা। এখন দেখেন আমি অপোজিট এই অঙ্কটাই আমরা আরেকটা মেথডে দেখাই যে কি করবেন। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে দিল্লি, এটা হচ্ছে আগ্রা, তাদের ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। এখন আমরা একটা ধরে নিব, দিল্লি এবং আগ্রা যেহেতু দুইজন, আমরা ধরে নিব যে একটা সময় পরে তারা মিলিত হবে। তাহলে আমরা যদি ধরে নিই লেট আফটার টি আওয়ার দে উইল মিট। ওকে, তাহলে আফটার টি আওয়ার দে উইল মিট মানে টি সময় পরে তারা এক সময় মিলিত হবে। আমি ধরে নিলাম এটুকু অর্থাৎ টি সময়। তো এর গতি হচ্ছে 38, এর গতি হচ্ছে 37। এখন দেখেন এটা এস দেওয়া আছে, তাহলে ইকুয়েশন সাজাতে হলে আমি যদি এর এসটা বের করি আর এর এস বের করি, আমি যদি এটাকে S1 ধরি আর এটাকে S2 ধরি তাহলে আমরা কি বলতে পারি না যে S1 প্লাস S2 ইকুয়াল টু S, মানে ATM অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন S1 প্লাস S2 ইকুয়াল টু S। তাহলে S1 আমাকে বের করতে হবে, S1 বের করতে হবে। এখন দেখেন আফটার টি সময় তার মানে মিলিত হওয়ার সময় যতক্ষণ এই বাসটা যতক্ষণ চলবে এই অপোজিট সাইডের যে বাসটা আছে ওটাও একই সময় চলবে। তার মানে আমি বলেছি রিলেটিভ স্পিড সব সময় কিন্তু দুজনই একই সাথে একই সময় চলবে। ওই যদি 5 ঘন্টা চলে এও 5 ঘন্টা চলবে, তারপরে তো না মিলিত হবে। তার মানে টিটা সবারই সেম। তাহলে এইটাই যদি আমরা S1 বের করতে চাই তাহলে S1 ইকুয়াল টু আমরা ভিটি আমরা জানি, তাহলে ভি এর মান দেওয়া আছে 38 আর টি আমরা ধরে নিব। তাহলে এখানে আমরা যদি ধরি 38 টি প্লাস এর হবে 37 টি ইকুয়াল টু 300। দেখেন কত সুন্দর করে সহজ উপায় হয়ে যাচ্ছে যে 38 টি প্লাস 37 টি ইকুয়াল টু 300। তাহলে এখানে আমরা যদি আগের মতো করি 75 টি ইকুয়াল টু 300 বা সেম ওয়েতে টি ইকুয়াল টু 4
আওয়ার। তাহলে এভাবে আমরা এই নিয়মে যদি করি, আমার ওই রিলেটিভ স্পিড আমাদের এখানে কাউন্ট না করলেও চলবে। আমার মনে হয় যে এই পদ্ধতিটাই সবচাইতে ইজিয়েস্ট। আমরা আরও অঙ্কগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করি। তাহলে দেখেন, এ ধরনের অঙ্কগুলো যখন আমরা সলভ করব, যে কত সময় পর একে অপরের মিলিত হবে, আপনি প্র্যাকটিক্যালি ভাববেন যে আমি এখান থেকে রাজশাহী থেকে যদি একটা ট্রেন ছাড়ে এবং ঢাকা থেকে ট্রেন একই সাথে ছাড়ে, তাহলে এক সময় যখন মিলিত হব, আমি মানে রাজশাহী থেকে ট্রেন যতক্ষণ চলেছে, অপোজিট সাইড থেকেও ট্রেন ততক্ষণই চলেছে যখন মিলিত হবে। তার মানে টিটা এখানে দুজনেরই সেম হবে। তার মানে এখানে 38-এর সাথে টি গুণ করলাম, 37-এর সাথে টি করলাম, তাহলে আমি এখানে S1 পেলাম, S2 পেলাম। তাহলে S1 প্লাস S2 ইকুয়াল টু 300। আমরা প্রশ্ন মতে ইকুয়েশন বানাই ফেললাম, তাহলে এখান থেকে আমরা টিটা বের করে ফেলবো। আরেকটা আমরা সেম প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার 24। পি এবং কিউ দুইজন লোক একটা স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 5 কিলোমিটার এবং 6.5 কিলোমিটার গতিতে বিপরীত দিক থেকে হাঁটা শুরু করলো। কত সময় পর মধ্যবর্তী দূরত্ব 92 কিলোমিটার হবে? এবার দেখেন, একই দিক থেকে না বিপরীত দিক থেকে, তাহলে দুইজন লোক একটা স্থান থেকে, ধরে নিলাম এটা একটা স্থান, এই স্থান থেকে দুইজন লোক বিপরীত দিকে, তার মানে এ যদি ডান দিকে যায়, তাহলে এই কোন দিকে যাবে? বাম দিকে যাবে। তাহলে ধরে নিলাম এদিকে গেল, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এই স্থান থেকে একটা স্থান থেকে একজন বাম দিকে গেল এবং আরেকজন ডান দিকে গেল এবং ঘন্টায় 5 কিলোমিটার, ধরে নিলাম এ হচ্ছে 5 আর এ হচ্ছে 6.5 কিলোমিটার ঘন্টায় গেল। কত সময় পর মধ্যবর্তী দূরত্ব 92 কিলোমিটার হবে? তার মানে তাদের কি ডিস্টেন্সটা দেওয়া আছে 92 কিলোমিটার। এখন দেখেন, কত সময় পর 92 কিলোমিটার, মানে এও যতটুকু সময় চলেছে এও ততটুকু সময় চলেছে। তার মানে দুজনের সময়টা কি হবে? সেম হবে। অবশ্যই এখানে দুজনের সময়টা সেম হবে। তাহলে আমরা ধরে নিতে পারি, তাহলে ধরি টি সময় পর, শর্টকাটে আমি লিখছি দূরত্ব 92 কিলোমিটার হবে টি সময় পর। তাহলে এও টি সময় চলে, এও টি সময় চলে, সেম। দেখেন এই এস দেওয়া আছে, তাহলে আপনি যদি এটুকু বানান যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন S1 প্লাস S2 ইকুয়াল টু টোটাল এসটা দেওয়া আছে, তার মানে হচ্ছে টোটাল এস। তাহলে S1 বানাইতে হলে এর সাথে আমরা টি গুণ করব, তার মানে 5t প্লাস এর সাথে আমরা টি গুণ করব 6.5t ইকুয়াল টু 92। তার মানে 6×5 = 11t, 11.5t ইকুয়াল টু 92। তাহলে এখানে আমরা যদি টি দেই 8 11 88, তাহলে আমরা মোটামুটি 8 ঘন্টা পাবো। তারপরে দেখেন, আগের ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সনটা সেম, কিন্তু এখানে একই দিকে মিলিত, মানে বিপরীত দিক থেকে আসছিল, তার মানে বিপরীত দিক থেকে আসা আর এক স্থান থেকে বিপরীত দিকে যাওয়া কিন্তু ডিফারেন্স কথা। ওটার সাথে বিপরীত মানে কি, এখানে আবার রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? এখানে দেখেন যোগ হয়েছে কি কারণে, যে এটা হচ্ছে বিপরীত দিকে হাঁটছে, তার মানে আমরা এই টোটাল ডিস্টেন্সটাই হচ্ছে 92 কিলোমিটার। এই জন্য এটার সাথে আর এটার সাথে যোগ করলে তো আমরা 92 পাবো। এই জন্য S1 প্লাস S2 ইকুয়াল টু S, 5t প্লাস 6.5t ইকুয়াল টু 92, 11.5t ইকুয়াল টু 92, তাহলে t ইকুয়াল টু 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা পর তারা কি হবে? 8 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব 92 কিলোমিটার হবে। তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কটা মোটামুটি সেম। এখন আমরা একটা পপুলার অঙ্ক দেখব, যেটা রিটেনের জন্য, অর্থাৎ আইবিএ বা ব্যাংকের যে অঙ্কগুলো করে রিটেনের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। দেখেন, প্রবলেমটা একটু বড় মনে হতে পারে, কিন্তু বুঝে গেলে খুব সহজেই সলভ করতে পারবেন। A train starts from city Y at 10 AM and travels towards city X at 65 km/h। মানে একটা ট্রেন সিটি ওয়াই থেকে 10টার সময় X এর দিকে 65 km/h বেগে যাত্রা শুরু করলো। Another train starts from city X at 11 AM, মানে 1 ঘন্টা পর, and travels towards city Y, মানে X থেকে এবার Y এর দিকে 35 km/h যাত্রা শুরু করলো। If the distance between two cities 390 km, what time? তাহলে দুইজনের ডিস্টেন্স যদি 390 কিলোমিটার হয়, what time কত সময়ে
উইল দে মিট, তারা কত সময়ে, মানে কয়টার সময়, কত না হোয়াট টাইম ইউজ করা হয়, কয়টার সময়, এইখানে কিন্তু প্রশ্নটা আসবে কত সময় পর না, হোয়াট টাইম মানে কত সময়ে দে উইল মিট, মানে 10টা অথবা 11টা। তাহলে আমরা প্রশ্নটা দেখি যে দুটা শহর আমরা বিবেচনা করি, এক্স এটা ওয়াই, এটা এ ট্রেন, এটা বি ট্রেন, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 390 কিলোমিটার। প্রশ্ন হতে বলেছে যে কত সময় পর তারা মিলিত হবে, তার মানে একজন 65। তাহলে এখন দেখেন, তাহলে আমরা প্রথমত ধরে নিব যে কোনো একটা, এই অঙ্কটা দুই উপায়ে করতে পারবেন, আমরা দেখাচ্ছি। যে ধরে নেই যে লেট টি আওয়ার আফটার 10 AM they will meet, মানে 10টার পর টি সময়ে তারা মিলিত হবে। আমরা 10টার পর হিসাব করেছি, আপনি 11টার পরও চিন্তা করতে পারবেন, সেক্ষেত্রে ইকুয়েশনটা অন্য হয়ে যাবে। এখন খেয়াল করেন, তারা যেহেতু মিলিত হবে আফটার 10 আওয়ার দে উইল মিট, তার মানে এটার ক্ষেত্রে আমরা ধরেছি 10টার পর, তার মানে আমরা এখানে একটা ধরে নিলাম যে এইটা টি সময় পর মিলিত হবে। এটা কত বলে চলে 65। এখন স্বাভাবিকভাবে এই যদি টি সময় চলে, এ তো 1 ঘন্টা পরে শুরু করেছে, তার মানে সে তো টি সময় চলবে না, এটা হচ্ছে প্রশ্ন। 10 AM দেওয়া আছে, এখানে দেওয়া আছে 11 AM, তার মানে সে 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেছে, তার মানে অলওয়েজ এই কি হবে, টি থেকে -1 হবে, তার মানে 1 ঘন্টা কম হবে। তাহলে আমরা যদি এদিক থেকে ধরি তাহলে এখানে টি -1 হবে। আপনি অপোজিট সাইড থেকে ধরতে পারেন যে আপনার 11 আওয়ারের পর কত সময় পর মিলিত হতে পারে। তাহলে এখানে আপনি যখন টি ধরবেন, এখানে টি -1 হবে না, এই 1 ঘন্টা বেশি চলেছে, এজন্য টি +1। তাহলে যে কোনোভাবে আপনি অঙ্কটা করতে পারেন। তাহলে এইখানে আমরা এই চলেছে 35 কিলোমিটার পার আওয়ারে। তাহলে দেখেন আগের অঙ্কর মতো পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, তাহলে S1 প্লাস S2 ইকুয়াল টু S, S1 হচ্ছে 65, S1 সমান VT। তাহলে আগের মতোই যে অঙ্কটা করলাম 65T প্লাস 35 ইন্টু T -1 ইকুয়াল টু 390। তার মানে 65T প্লাস 35T মাইনাস 35 ইকুয়াল টু 390। তার মানে 65 এবং 35 যোগ করলে 100T হয়, আর এখানে যদি যোগ করা হয় 390 এর সাথে 25, তাহলে এখানে 425 হয়, 425 হয়। তাহলে T সমান 425 ভাগ 100, দ্যাট মিনস 4.25 আওয়ার। এখানে 4.25 মানে 4 ভাগ, তাহলে এটুকু আমরা বলতে পারি না 4 আওয়ার, 100 ভাগের 4 ভাগ মানে 60 ভাগের 4 ভাগ কি হয় 15 মিনিট। তাহলে এটা আমার অ্যান্সার না, আপনি ধরেছেন কত 10টার পর থেকে, তাহলে 10টার পরে, তাহলে অতএব 10 প্লাস 4 আওয়ার 15 মিনিট, তার মানে 11 12 1 2 2.15 মিনিটে, মানে দুপুর 2টা 15 মিনিটে তারা পরস্পরের সাথে মিলিত হবে। এই অঙ্কটাই বলেছে এখানে হট টাইম। এই কোশ্চেনটা এখানে আপনাদের বুঝতে হবে যে কত সময়ে, মানে কয়টার সময়ে তারা মিলিত হবে। আপনি এইভাবে অঙ্কটা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি অন্যভাবে করতে চায়, আমি জাস্ট ইকুয়েশনটা বানিয়ে দিচ্ছি। আপনারা যদি 10টার পরিবর্তে 11টা দিতে চান, 10টার পরিবর্তে 11টা, এখানে প্রশ্ন হতে পারে যে আমি কোনটা আগে ধরবো কোনটা পরে ধরবো, নো ম্যাটার, এখানে কোনো ব্যাপার মানে সমস্যা হয় না। আপনি যদি এখান থেকে টি ধরেন, এখন এ তো 11টার সময় ছেড়েছে, এ 10টার সময় ছেড়েছে, এর আগে বিয়োগ করেছি কারণ এই 1 ঘন্টা পরে ছেড়েছে, এই আবার 1 ঘন্টা আগে ছেড়েছে, তাহলে এখানে টি +1 হবে। কারণ এখানে ইকুয়েশন সাজাতে পারবেন 65 ইন্টু টি +1 প্লাস 35T ইকুয়াল টু 390। এভাবে ইকুয়েশন সাজাতে পারবেন, অনায়াসে আপনি যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। তাহলে যে কোনোভাবে আপনি হয় এদিক থেকে ধরেন, না হয় এদিক থেকে ধরেন, কিন্তু টি +1 কখন টি -1 হবে এই জিনিস বুঝতে পারলে আপনি এই অঙ্কটা সহজে সলভ করতে পারবেন।
বাংলা ভার্সনের একটা অঙ্ক দেখি, আরেকটা প্রবলেম নাম্বার 6। একই অঙ্ক, ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন সেম অঙ্ক, শুধু ভাষাগত পার্থক্য। এ এবং বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 110 কিলোমিটার। আমরা চিত্রটা আঁকায় ফেলি। তাহলে এ এবং এটা বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 8টায়, সকাল 7টায় 20 কিলোমিটার বেগে বি এর দিকে, এবং অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 25 কিলোমিটার বেগে এ এর দিকে যেতে থাকলে তারা কখন মিলিত হবে? তাহলে দেখেন আগের অঙ্ক সেম টু সেম অঙ্ক। তাহলে আমরা ধরে নেই, যে কোনো একটা ধরতে পারেন। ধরি 7টার পর টি সময়ে মিলিত হবে। টি সময়ে মিলিত হবে। যেহেতু এই 7টাতে শুরু করেছে, এই 8টাতে, আপনি 8টার পরও ধরতে পারেন। তাহলে এখানে এটা টি হবে, তাহলে এর বেগ কত? 20। এটা কি হবে? t-1 হবে। t-1 হবে, আর এর বেগ হচ্ছে 25। দেখেন সেম, আগের যে অঙ্কটা করেছিলাম এই অঙ্ক একদম সেম। আপনি টি ধরতে পারেন, t-1 ধরতে পারেন। আমি সহজে দ্রুততার সাথে অঙ্কটা করে দেই, যেহেতু আগের কোশ্চিন, অ্যাকর্ডিং টু কোশ্চিন একই মতো। আজকের যে অঙ্কগুলো ধরলাম সবগুলোই আমরা, যেহেতু অপোজিট সাইড থেকে আসা করছে, তাহলে আমি দুটো যোগ করলে এটা পাবো। তার মানে 20t প্লাস 25, 25 ইন্টু t-1 ইকুয়াল টু 110। তাহলে 20t প্লাস 25t মাইনাস 25 ইকুয়াল টু 110। তাহলে 20 আর 25-এ 45t, এখানে যদি ডানের দিকে 110, 110 আর 25 135, 135। তাহলে 45কে আমরা যদি 3 দ্বারা কাটি তাহলে আমরা 145 পাবো। তাহলে 3, টি এর মান পেলাম 3। তাহলে 7টার পর, তাহলে 7-এর সাথে আমি 3 যদি যোগ করি তাহলে 10, 10টায় তারা মিলিত হবে। তাহলে 10টায় তারা মিলিত হবে। তাহলে এই অঙ্কটা আমরা আদার্স নিয়মও আবার করে দেই। যদি আপনারা ধরেন এখানে 8টার পর মিলিত হবে, এখানে যদি টি এটাকে ধরেন, তাহলে এটাকে টি ধরলে এখানে অবশ্যই t+1 হবে। কেন হবে? কারণ এ 8টায় ছাড়লে এ 7টায়, মানে 1 ঘন্টা বেশি ট্রাভেল করেছে। তাহলে এই জন্য আমরা t+1 ধরলাম। তার মানে এখানে আপনারা 20 ইন্টু t+1 প্লাস 25t ইকুয়াল টু 110, এভাবে ইকুয়েশন সলভ করবেন। তাহলে ওখানে 8টার পরে এখানে সময় আবার একই পাবেন না, সময় পাবেন 2। এখানে মোটামুটি 2 পেতে পারেন। 2 পেলে কি হবে? 8টা প্লাস 2 মানে 10টায় মিলিত হবে। মানে অ্যান্সার এখানে টি এর মান 1 পাওয়া যাবে না, টি এর মান একটু কম বেশি পাওয়া যাবে, কিন্তু যেহেতু 8টার পরে তার 1 ঘন্টা কম পাবেন, তার মানে এখানে অ্যান্সার পাবেন 2। তাহলে 8-এর সাথে 2 যোগ করলে 10টা, তার মানে টোটালে 10টার সময় মিলিত হবে। তাহলে আপনাদের এটুকু বোঝাতে পারলাম যে আপনি এ থেকে ধরেন আর বি থেকে ধরেন সেম, এ থেকে ধরেন আর বি থেকে ধরেন দুটোই সেম। আপনি যেভাবে ধরবেন সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এখানে আপনার এই যে টি আর এখানে t+1, কখন t+1 হবে, কখন t-1 হবে, এইটুকু বুঝতে পারলে আশা করি এই ধরনের অঙ্কগুলো কোনো প্রবলেম হবে না, এবং এই ধরনের অঙ্কগুলো খুবই রিটেনে বেশিরভাগ আসার চান্স রয়েছে। আরেকটা অঙ্ক আমরা দেখি, মোটামুটি সেম কাইন্ড অফ অঙ্ক। আমরা আগের যে অঙ্কটা দেখলাম, কিন্তু এখানে একটু প্রশ্নের চাওয়াটা ভিন্ন। X and Y, two stations 500 kilometer apart. A train starts from X and moves towards Y at 20 km/h. Another train starts from Y at the same time and moves towards X at 30 km/h. How far X will meet Y? এর আগে সময় চেয়েছিল, এখন দূরত্ব চেয়েছে, মানে কত দূরত্বে দুইটা পরস্পর মিলিত হবে। এখন দেখেন আগের মতোই X এবং Y ট্রেনের কথা বলা হয়েছে, যে একটা ট্রেন এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে। আমরা যদি একটাকে এক্স পয়েন্ট ধরি, এটাকে ওয়াই পয়েন্ট ধরি, তাহলে এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে এবং দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। এখন একজন সেম টাইম, এখানে কিন্তু কেউ কম বেশি সময় না, তার মানে দুজন একসাথে যাত্রা শুরু করেছে একই সময়, তার মানে দুজন একই সময় যাত্রা হবে, অর্থাৎ টিটা দুজনেরই সমান হবে। একজনের বেগ দেওয়া আছে 20 কিলোমিটার এক্সের, আর এখান থেকে আরেকটা ট্রেনে দেওয়া আছে 30 কিলোমিটার। এখন কত দূরত্বে মিলিত হবে? এখন দেখেন আমি যদি টিটা বের করি, টি এখানে বের করতে পারলেই, অর্থাৎ রিলেটিভ স্পিডটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমার হাউ ফার এক্স উইল মিট ওয়াই, মানে এক্স থেকে কত দূরে মিলিত হবে, ওয়াই থেকে না। ওয়াই থেকেও বের করতে বললে কিভাবে বের করতে পারবেন সেটা দেখাচ্ছি। এখানে এসটা দেওয়া আছে, মানে টোটাল এসটা হচ্ছে 500 কিলোমিটার।
আমি যদি টিটা বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু এইচ ভাগ ভি, তার মানে ভেলোসিটিটা দেওয়া আছে। ভেলোসিটিটা কি দেওয়া আছে, এক্স থেকে ওয়াইয়ের দিকে যাচ্ছে, ওয়াই থেকে এক্সের দিকে আসছে, তার মানে এখানে আপেক্ষিক বেগটা কি হবে, যোগ হবে, যেহেতু বিপরীত দিক থেকে আসছে। তাহলে আমরা ভিটা আমরা যদি 20 প্লাস 30 করি তাহলে আমরা 50 পেয়ে গেলাম। তাহলে দেখেন এস পেলাম আর রিলেটিভ স্পিড পেলাম, তাহলে আমি টাইমটা বের করতে পারবো, কারণ তারা একই সময় একই সাথে যেহেতু যাত্রা শুরু করেছে, মিলিত হওয়ার সময় দুজনই একই সময় চলবে। তার মানে এখানে আমি যদি এটা বের করি যে 500 ভাগ 50, তাহলে আমরা পাবো 10 আওয়ার, তার মানে 10 ঘন্টা দুজনই চলেছে। তাহলে এটুকু যখন পাবো, তাহলে এক্স এর ভেলোসিটি কত দেওয়া আছে 20, এর দেওয়া আছে 20 আর এর দেওয়া আছে 30। এক্স থেকে কত দূরত্ব, তাহলে এক্স কত দূরে মিলিত হবে, তাহলে আমি যদি মিলিতর কথা বলি, তাহলে এই যে 20-র সাথে যদি আমি 10 গুণ করি, তাহলে এস বের করতে বলেছে, তাহলে এস ওয়ান আমি বের করতে পারবো 20 ইন্টু 10, তার মানে হচ্ছে 200 কিলোমিটার। যদি ওয়াই থেকে বলে এস টুটা যদি আমি বের করি 30 গুণিত 10, তার মানে 300। এখন আপনাকে প্রশ্ন যে কোনো দিক থেকে বলতে পারে যে এক্স থেকে কত দূরে মিলিত হতে পারে, ওয়াই থেকে কত দূরে মিলিত হতে পারে, তাহলে এক্স থেকে কত দূরে মিলিত হবে 200 কিলোমিটার তর্মে, তার মানে এক্স থেকে 200 কিলোমিটার দূরে তারা পরস্পরের সাথে মিলিত হবে, অথবা ওয়াই থেকে 300 কিলোমিটার দূরে পরস্পরের সাথে মিলিত হবে। এর আগের অঙ্ক এগুলোতে টি চেয়েছিল, এবার আমাকে টি চেয়েছে এস চাইছে, তাহলে এস চাইলে আমার টিটা রিলেটিভ স্পিডটা অর্থাৎ ভিটা যেটা রিলেটিভ স্পিড বের করে টি যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু যেহেতু এখানে অ্যাট দ্য সেম টাইম বলা হয়েছে, কেউ যদি কম বেশি হতো তাহলে এখানে কিন্তু টাইমটাও কিন্তু কম বেশি হয়ে যেত, 10 অথবা 9 এরকম ফ্ল্যাকচুয়েশনটা হতো। তাহলে আজকের এটুকুই অঙ্ক করালাম। নতুন যেহেতু নেক্সট আর 2 দিন ক্লাস লাগবে এই টাইম স্পিড ডিস্টেন্স শেষ করতে, টোটাল 6টা ক্লাস লাগবে, 27টা অঙ্ক দেখালাম। পরবর্তী আমরা আর 2টা ইকুয়েশন বেসড, আরটা হচ্ছে এভারেজ স্পিড, এই রিলেটেড আমরা অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের টোটাল 5টি অঙ্ক দেখালাম, প্রায় সেম কাইন্ড অফ একই টাইপের অঙ্ক, যেগুলো খুব সহজেই আপনি ইকুয়েশন ধরে করতে পারেন, এবং এগুলো রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, প্রিলির চেয়ে রিটেনে বেশি আসে, যেহেতু আইবি এর এটা একটা পছন্দের টপিকস। সো আইবিএ অথবা ব্যাংক যে ধরনের রিটেন, এই টাইপের রিটেনগুলো দেখবেন বেশি আসে, এবং এখানে কিছু কথাবার্তার মারপ্যাচ দেয়, সেটা বুঝতে পারলে আপনারা সহজে অঙ্কগুলো করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।